রাসেল ভাই ঘটনাটি এটা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘটনা। আচ্ছা, যে এই ঘটনাটি শেয়ার করেছে সে রাজবাড়িতেই থাকে, আমার জেলা রাজবাড়িতে থাকে। তার মামার সঙ্গে ঘটে যায় ঘটনাটা আমি প্রথমে শুনে প্রথম দিকে বলতে চাই নাই, আমি প্রথমে বলেছিলাম যে এরকম ঘটনা আমি শুনবো না। তারপরে যখন শেষ হয়েছে তখন মনে হয়েছে, আমার কাছেও মনে হয়েছে যে আসলে আমি এই টাইপের ঘটনা এর আগেও কখনো শুনিনি। আসলে তো রাসেল ভাই এই ব্যক্তি এই ঘটনাটার ঘটার সময় ছিল মোটামুটি 75 সাল থেকে 80 সালের মধ্যে এরকম একটা সময়। তো ওনার বাড়ি আলমডাঙ্গার একটা প্রত্যন্ত অঞ্চলে ছিলেন। তো উনি পেশায় ছিলেন একজন কসাই। আচ্ছা, কসাই এটা ওনার পেশা ছিল। উনি প্রতিদিন রাতের বেলা মানে ওনার দোকান টোকান বন্ধ করে রাতের বেলা ওনার যে সমস্ত আরো সহকর্মী আছে সবার সাথে একসাথে হাঁটা শুরু করতো। তো ওনার বাড়িটাই ছিল গ্রামের একদম শেষের দিকে, ওনার সাথে আরো যারা ছিল তার আগে থেকে চলে যেত। উনি শেষে হয়তো আধা কিলোমিটার হেঁটে ওনার বাড়িতে পৌঁছাতেন। তো রাস্তার দুধারে ওই সময় অনেক গাছগাছালি বা মানে জঙ্গল টঙ্গল ছিল আর কি। আর ওই সময় আসলে আরেকটা সমস্যা ছিল, ওই সময় ওই অঞ্চলে ব্যাপক ডাকাতির মানে প্রবণতা ছিল। মানে মানুষ এই কারণে অনেকে রাতের বেলা একা একা চলতো না, ডাকাত ধরতে পারে। এবং রাতের বেলা যারা বাসায় যারা ঘুমাতো তারাও হাতের কাছে লাঠি সোটা রেখে দিত যে কখন ডাকাত আসে, এরকম আক্রমণ হয়, এরকম সবাই একটা আতঙ্কে থাকতো ওই সময়। আর খুন খারাপি ওই সময় ওই এলাকায় বেশ একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছিল। আচ্ছা, তো উনি যখন অন্যান্য দিনের মতো ওনার সহকর্মীদের বিদায় দিয়ে, ওনার দোকানে আরো যারা কর্মচারী ছিল তাদেরকে বিদায় দিয়ে ওনার হাতে যে সমস্ত মানে গরু বা খাসি জবাই করার জন্য চাকু টাকু লাগে, তো এগুলো ওনার একটা ব্যাগে থাকে। তো ওটা নিয়ে উনি যখন ওনার বাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার মনে হলো পাশের এই জঙ্গলের মধ্যে থেকে কেউ ওনার দিকে টর্চ মারছে আর টর্চের আলো দিয়ে কোনো কিছু সংকেত দিচ্ছে। আচ্ছা, তো ওই সময় কিন্তু রাসেল ভাই যারা ডাকাত অনেক দূর থেকে অন্য ডাকাত গ্রুপদেরকে এরকম টর্চ মেরে মেরে সংকেত দিত। তো উনি ওটা দেখে মনে করলেন যে তাকে হয়তো ডাকাত দলের কেউ ভেবেছে, এই মনে করে মানে তাকে সংকেত দিচ্ছে। তো এখন উনি এই জিনিসটা চিন্তা করে একটু ভয় পেলেন এবং উনি তাড়াতাড়ি করে হাঁটা ধরলেন বাড়ির দিকে। আচ্ছা, তখন খেয়াল করলেন উনি যখন আরো এগিয়ে চলে গেছেন, একই রকম ভাবে মানে জঙ্গলের ভিতর থেকে ওই জায়গা থেকে আবার মানে ওই জায়গা বলতে উনি যখন এগিয়ে গেছেন অন্য একটা জায়গা থেকে মানে টর্চের ওরকম সংকেত দিচ্ছে। তো উনি বেশ অবাক হন যে আমি হেঁটে আসলাম এই জঙ্গলের মধ্যে, এত তাড়াতাড়ি এসে আমাকে আবার মানে টর্চের সংকেত দিচ্ছে, ব্যাপার। তখন মনে হলো যে যাই আমি ওনাদেরকে গিয়ে বলে আসি যে ভাই আপনি যাদেরকে খুঁজছেন আমি আসলে ওই লোক না, আমি ভিন্ন লোক, আমি ডাকাত টাকাত না, সেটাই আপনাদের দলের লোক আমি না। এই চিন্তা করে উনি মানে জঙ্গলের ভিতর নেমে গেছে যে বলে আসি। তো রাসেল ভাই ওখানে গিয়ে কোনো লোককে খুঁজে পায় না, উনি ডাকাডাকি করে কোনো লোক খুঁজে পায় না। তখন উনি যখন ফিরে আসবে উনি লক্ষ্য করে ওনার পায়ের কাছে একটা লাশ পড়ে আছে। এবং লাশটি একটি সদ্য বিবাহিতা একটা হিন্দু মেয়ের লাশ। তার শরীরে লাল বেনারসি শাড়ি ছিল, শরীরে গহনা ছিল। তো উনি চিন্তা করলেন যে সম্ভবত এই ডাকাতের দলরা এই মেয়েটাকে এখানে ফেলে রেখে চলে গেছে। তো উনি ওই চিন্তা করলেন যে যেহেতু আশেপাশে কোনো লোক নাই, তার শরীরের গহনা আছে, তো দেখি আমি একটু কয়েকটা খুলে নেওয়ার চেষ্টা করি। উনি লোভটা সংবরণ করতে পারলেন না। তো উনি প্রথম দিকে ওনার ওই মেয়ের গলা থেকে হার মানে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। কেন জানি মনে হয় সেটা অনেক শক্ত, কিছুতেই পারে না। শরীরের বিভিন্ন অংশ থেকে উনি খুলে নেওয়ার চেষ্টা করলো, একটা অংশ থেকে উনি কোনো গহনা খুলে নিতে পারছিলেন না। তো উনি খুব বিরক্ত হন এবং খুব রাগ হন যে একটা কিছু নিতে পারলাম না। তার হাতে যেহেতু ওই মাংস কাটা ছুরি ছিল, উনি ওই একটা ছুরি বের করে ওই মেয়ের দুটো আঙ্গুলে দুটো আংটি ছিল, দুটো আঙ্গুলি উনি কেটে নেন এবং ওটা নিয়ে উনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে উনি যে কাজটা করেন রাসেল ভাই, ওই আংটিটা ওই আঙ্গুল থেকে খুলে রাতের বেলা ঘরে ঢোকার আগেই উনি ওনার ঘরের পাশে একটু গর্ত করে আঙ্গুল দুটো পুঁতে রাখেন এবং উনি ঘরে চলে যান। ঘরে যাওয়ার পর স্ত্রীকে দেখান যে এই দেখো আমি দুটো আংটি পেয়েছি। তখন স্ত্রী বলে তুমি এটা কিভাবে পেলে? তখন সব ঘটনা খুলে বলে স্ত্রীকে। তখন স্ত্রী বলে যে না, কাজটা আসলে ঠিক হয়নি, তোমার উচিত ছিল অন্যদেরকে ডেকে লাশটা দাফন কাফন বা যেহেতু তুমি বুঝতে পেরেছো যে সে হিন্দু, তো অন্যদেরকে ডেকে এটার ব্যবস্থা করা, সৎকারের ব্যবস্থা করা। বলতে ঠিক আছে তাই এত রাত এখন তো যেতে পারবো না, আমরা সবাই মিলে কালকে সকালে গিয়ে ওখান থেকে লাশটার সৎকারের ব্যবস্থা করবো। তো রাসেল ভাই সকালে গিয়ে ওখানে কোনো লাশের অস্তিত্ব পাওয়া যায় না এবং অনেককে জিজ্ঞেস করলেও বলে কেউ আমরা দেখি নাই এই টাইপের কোনো ঘটনা এখানে ঘটেছে বা কোনো লাশ ছিল, কারো কাছে আমরা শুনিও না, আশেপাশে যারা হেঁটে গেছে। তো উনি মনে করেছিল যে আসলে মনে হয় মনের ভুল, ওনার একটা মনের ভুল ছিল। তো কিন্তু আংটিটা কোত্থেকে আসলো? যদি মনের ভুলই থাকে তো উনি তো আংটিটা নিয়ে আসছে, সে আংটিটা আছে, খুব ভারী সোনার আংটি। তো উনি চিন্তা করে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি
মানে তারপর ওনার কাছে বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছে সব ভোজবাজির মতো মনে হচ্ছিল। উনি সত্যি বাড়িতে গিয়ে আবার ওই গর্তটা খোঁড়ে যেখানে উনি রাতের বেলা ওই আঙ্গুল দুটো রেখেছিলেন। উনি যখন রাসেল ভাই গর্তটা খোঁড়ার পরে দেখা গেল হ্যাঁ ঠিক আছে আঙ্গুল দুটো আছে ওখানে, কিন্তু রাসেল ভাই এটা কিন্তু মানুষের আঙ্গুল না। মনে হচ্ছিল মুরগি বা হিংস্র কোনো জানোয়ারের মানে নখের মাথাটা যেমন চোখা হয়, চিকন হয়, ঠিক এই টাইপের কোনো কিছুর আঙ্গুল দুটো পড়ে আছে। উনি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে যান যে কি ব্যাপার, এটা তো মানুষের আঙ্গুল ছিল, এই টাইপের আঙ্গুল তো হওয়ার কথা না। তো তাড়াতাড়ি করে উনি ওটা আবার মাটি চাপা দেন এবং এই বিষয়টা উনি ওনার স্ত্রীকে বলেন যে এটা নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই, এটা এখানেই আমরা চুপ হয়ে যাই, যে এইটা এইভাবে আমরা আঙ্গুল কেটে নিয়েছি, কাউকে কিছু বলার দরকার। আসলে ভাই আংটি দুটো উনি বিক্রি করেন, বেশ ভালো টাকা পান উনি। এরপর আসলে ভাই প্রায় 10 থেকে 12 বছর কোনো সমস্যা ছিল না, একদম স্বাভাবিক। কিন্তু এই 10 থেকে 12 বছরের মাথায় হঠাৎ একটা ঘটনা ঘটে। তখন ওনার ওই অতদিনে ওনার এলাকায় মানে রাস্তার পাশে একটা শ্মশান নির্মিত হয়, যেটা এখনো আছে, আমি শুনেছি, আমার কাছে বলেছে। তো শ্মশান নির্মিত হয়, উনি যখন রাতের বেলা আসছিলেন হঠাৎ ভেতর থেকে কয়েকজন লোক তাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে বলে যে ভাই একটু এদিকে আসেন, ওনার নাম ধরে ডাক দেয়। উনি বলছেন আমার তো পরিচিত, যেহেতু নাম ধরে ডেকেছে। তো ভিতরে গিয়ে দেখে যে 2-3 জন লোক বলে যে ভাই আমার তো এই যে এখানে একটা ডেড বডি আছে, তো আপনি একটু কাইন্ডলি দাঁড়াবেন, এখানে শিয়ালের উপদ্রব তো বেশি, তো আপনি একটু দাঁড়ান, আমরা একটা দ্রুত আমাদের একটা জিনিস ভুল করে রেখে এসেছি, আমাদের বাড়িটা পাশেই, আমরা দ্রুত আসবো। উনি চিন্তা করলেন যে আর এমন কি কাজ, হ্যাঁ তাছাড়া উনি বেশ একটু সাহসী লোকই ছিলেন, এমনি দাঁড়িয়ে থাকি। তো উনি দাঁড়িয়ে আছেন, তো ওনার মানে মনে হচ্ছিল যে লাশটা সাদা কাপড় দিয়ে ওখানে রাখা আছে, তো ওই লাশটা ঠিক মানুষের মতো না, মনে হচ্ছে অনেক চিকন, মানে দেখে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে মানে ঠিক মানে বাঁশের মতো, মানে এত চিকন মানুষ কি হয়, উনি এই চিন্তা করছিল। তো হঠাৎ উনি দেখলেন লাশের ওই সাদা কাপড়ের এক পাশ দিয়ে লাশের হাতটা বের হয়ে এসেছে, এবং ওই হাতের দিকে তাকিয়ে দেখলেন রাসেল ভাই এই হাতটা মানুষের হাত না, প্রত্যেকটা আঙ্গুল মনে হচ্ছে এটা ওই মুরগির যে নখ যেরকম হয় ঠিক ওরকম আঙ্গুল। এবং উনি দেখলেন ওই দুটো আঙ্গুলে দুটো আংটি পরা আছে। এইটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান, উনি বুঝলেন এখানে কোনো প্যারানরমাল বিষয়, মানে ঝামেলা আছে একদম। তো উনি ওখান থেকে জোরে একটা দৌড় দেন তার বাড়ির দিকে। আসলে ভাই বাড়ির দিকে দৌড় দেওয়ার সময় মানে ওনার বর্ণনা অনুযায়ী উনি বারবার শুনছিলেন ওনার পিছন থেকে বলছে, একদম পিছন থেকে কেউ, ওই যেমন আমরা হিন্দুদের লাশ নিয়ে যাওয়ার সময় যখন শ্মশানে নিয়ে যায় তখন আমরা বলে যে মানে বলো হরি হরি বল, এই কথাগুলো কিন্তু ওরা বলতে থাকে। ওনার কাছে মনে হচ্ছিল ওনার পাশ থেকে কেউ বলছে বলো হরি হরি বল, এবং যত বলে উনি তত জোরে দৌড়ায়, আর মনে হচ্ছে ওনার একদম কানের কাছে সে কেউ বলছে যে বলো হরি হরি বল, এরকম বলছে। তো উনি বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে যান রাসেল ভাই। পরের দিন সকালবেলা ওনার সাথে অদ্ভুত কিছু ব্যাপার করতে থাকে। ওনার হাতের নখগুলো মনে হচ্ছে আস্তে চোখা, চিকন এবং লম্বা হয়ে যাচ্ছে, এবং ওনার মাথায় জট হওয়া শুরু হয়। আচ্ছা। এবং রাসেল ভাই ওনার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে থাকে। যেমন উনি মানে কিছু প্রাণীর মতো ডাকাডাকি করতেন। আচ্ছা। কখনো শিয়ালের মতো ডাকতেন, কখনো বিড়ালের মতো, কখনো কুকুরের মতো, কখনো মুরগির মতো ডাকতেন। আচ্ছা। তো এইটা যখন দেখলো সবাই গ্রামের লোকজন বললো যে ওনার তো বড় ধরনের জিনে ধরেছে, তাড়াতাড়ি একে ট্রিটমেন্ট করো, ওনার স্ত্রীকে বললেন। এখন যেই মানে যাকেই নিয়ে আসা হোক না কেন, ওনার সামনে বসার সাথে সাথে ওই যে ওঝা বা যে হুজুরি আসুক ওনার সামনে বসার সাথে অজ্ঞান হয়ে পড়েছে, ওনার ঝাড়ফুঁকু করতে পারে না। এবং এমন একটা ভয়ঙ্কর অবস্থা যে শেষ পর্যন্ত ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো যাতে উনি কোনো মতে ছুটতে না পারে। আর শিকল দিয়ে বেঁধে রাখার পিছনে কারণ রাসেল ভাই প্রতি রাত্রে উনি থেকে বাইরে চলে যেতেন, এবং রাতের বেলা যখন লোকজন মানে রাস্তা দিয়ে হেঁটে যেত তখন লোকজন দেখতো কে যেন কোন একটা মানুষের মতো বড় বড় চুল আলা 4 পায়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা। মানে আমরা যদি মানে ওই বিড়ালের মতো হাঁটি বা কুকুরের মতো হাঁটি যেরকম হয় এরকম হেঁটে যাচ্ছে, এবং কোনো মানুষকে ক্ষতি করতো না, কিন্তু মানুষের সামনে দিয়ে এরকম উনি হেঁটে যেত। কিন্তু যেই মানুষই ওই অবস্থা দেখতো না সাংঘাতিকভাবে ভয় পেয়ে সে মানে সেন্সলেস হয়ে। তো গ্রামের লোকজন মানে বললো যে একে হয় মানে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে, নাহলে একে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। সে রাতের বেলা বাড়ি মানে ঘর থেকে বের হয়ে মানুষকে ভয় দেখায়। তো এটা একটা ব্যাপক সমস্যার সৃষ্টি হয়ে গেল গ্রামে, এবং তার নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে রাতের বেলা এখন মানুষ বাসা থেকে বের হতে ভয় পায়।
যে ওই পাগলটাকে যদি দেখি যে হামাগুড়ি দিয়ে হেঁটে আসছে, দেখলে অজ্ঞান হয়ে যাবে ভয়ে। আচ্ছা তার চেহারাটাও রাসূল ভাই বিকৃত হয়ে গেছে। আচ্ছা তো এমত অবস্থায় ওনার স্ত্রী একজন ইমাম সাহেবের শরণাপন্ন হন যে কি করা যায় এই সমস্যাটা নিয়ে। তখন ইমাম সাহেব বলে যে আসলে ওনার যে সমস্যা, এটা তো মানে খুব বড় মাপের কোনো বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়া ছাড়া একটা সমস্যার সমাধান করার কোনো উপায় নেই। তো উনি মানে কুষ্টিয়ার পোড়াদা নামক একটা জায়গা আছে, তো ওইখানে পোড়াদা থেকে ভেড়া মারার মাঝামাঝি একটা জায়গা আছে, এটার নাম আমার যতদূর মনে পড়ছে মিরপুর। মিরপুর, তো মিরপুরে একটা মাদ্রাসা, একটা হুজুরের সন্ধান দেন। আচ্ছা তো ওইখানে গিয়ে বলতে ওই হুজুরের কাছে খুব মানে ভালো করে বিষয়টা বুঝিয়ে বললে উনি যদি রাজি হন তাহলে এই সমস্যাটার সমাধান করা যেতে পারে। তো উনি ওনার স্ত্রী ওই মিরপুরে গিয়ে ওই হুজুরের সাথে দেখা করেন। তো হুজুর সব শুনে বললেন যে আসলে এই সমস্যাটা সমাধান কোনো মতেই করা সম্ভব নয়, তো এটা আমাদের সমস্যার সমাধানের বাইরে। এই সমস্যা আল্লাহ তাআলার যদি ইচ্ছা থাকে তাহলে সমস্যাটা জিন ঘটিত এবং এটা জিনেরাই এটা সমাধান করতে পারে। আচ্ছা এটা আমরা এটা সমাধান করতে পারবো না, কারণ এমন একটা প্রবলেম যে ওই জিনেদের সাথে নেগোসিয়েশন করতে হবে, আচ্ছা যেটা আমরা বললে ওই জিনরা মানবে না। এখন উনি বেশি কথা বলেন না যে কিভাবে কি হয়েছে না হয়েছে, বেশি কথা বলেন নাই। তখন শুধু একটা পরামর্শ দেন, একটা নির্দিষ্ট ডেট দেন, পূর্ণিমার একটা রাত, যে আপনি ওই দিন আসবেন, আপনার স্বামীকে নিয়ে আসবেন এবং আপনারা বাড়ির ওখানে এই যে আঙ্গুল দুটো পুঁতে রেখেছিলেন ওই আঙ্গুল দুটো নিয়ে আসবেন। আচ্ছা এই পরামর্শ দেয় ওই হুজুর। তো সত্যি ওনারা ওই নিয়ে আসে এবং ওনাকেও শিকল দিয়ে বেঁধে আনা হয় ওই বাড়িতে। নিয়ে আসার পরে তখন ওনার স্ত্রীকে বলা হয় যে আমি যখন রাতের বেলা বলবো তখন বাসার বাইরে গিয়ে আপনি দাঁড়াবেন, দেখবেন যে একটা পালকিতে চড়ে কিছু লোক আসছে, আপনার সামনে দিয়ে যাওয়া মাত্র আপনি খুব সুন্দর করে তাকে একটা সালাম দিবেন। আচ্ছা সালাম দেওয়ার পরে ওনারা যেভাবে যেভাবে বলে আপনি সেভাবেই করবেন। তখন সত্যি উনি রাতের বেলা যখন ওই হুজুর ওই মহিলাকে বলে যে আপনি এখন যান, ওই মহিলা গিয়ে রাস্তার পাশে দাঁড়ায়, মানে ওই লোকের হাজবেন্ড, মানে ওই লোকের স্ত্রী আর কি, যে কসাইয়ের স্ত্রী। তো উনি রাস্তায় গিয়ে দাঁড়ান, দেখেন সত্যি পালকিতে চড়ে একজন লোক আসছে এবং পালকিতে 4 জন বেহারাও আছে। তো যখন ওর পাশে আসে উনি খুব সুন্দর করে একটা সালাম, আচ্ছা সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা কথা আসে যে মা ওই আঙ্গুলগুলো আমাকে দিয়ে যাও। ওই যে ওই আঙ্গুলগুলো যেগুলো তিনি তুলেছিলেন, পালকির ভিতর থেকে একটা কথা আসে। আচ্ছা তখন উনি সাহস করে সামনে যান এবং মানে হাতটা বাড়িয়ে দেন যে ওই আঙ্গুল দুটো। তখন উনি মানে ওই ওনার হাত থেকে আঙ্গুল দুটো নিয়ে দেন, কিন্তু ওনার চেহারা দেখায় নাই ওই মানে পালকির মধ্যে থেকে, আচ্ছা কে আছে ভিতরে চেহারা দেখায় নাই। তখন বললো যে মা এই টাইপের কাজ কখনো করো না। এটা কি পুরুষ কণ্ঠ ছিল না মহিলা কণ্ঠ? পুরুষ কণ্ঠ। মা এই টাইপের কাজ আর কখনো তোমরা করো না, কারণ মানুষ লোভের বশবর্তী হয়ে কখনো কখনো এমন কাজ করে ফেলে যেটা মানুষের সাধ্যের মানে অসাধ্য হয়ে যায় সেটা সমাধান করা, এবং সেটা আমাদের পক্ষেও মানে সেটা কঠিন হয়ে যায়। কারণ মানুষের সাথে মানে জিনদের যে বিষয়গুলো, জিনেরা সাধারণত রাসূল ভাই একরোখা হয়, ওরা কখনো একটা বিষয় যদি কখনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকে ওদেরকে ওই সিদ্ধান্ত থেকে কখনো পিছু হটানো যায়। তখন বললো যে তোমার স্বামী যেই মেয়েটার আঙ্গুল কেটে নিয়ে এসেছিল, আসলে ওই মেয়েটা মানে সদ্য বিবাহিত একটা মেয়ে ছিল। আচ্ছা এবং ওই যে যেই আংটিগুলো তোমরা দেখেছিলে, যে ওই আংটি এবং তার যে গহনাগুলো, ওই মেয়েটা একটা দরিদ্র একটা মানে গোয়ালার মেয়ে ছিল। আচ্ছা মানে তার বাবা তার বাড়ির যেই মানে যত সম্পত্তি ছিল সব বিক্রি করে মানে যে সামান্য সম্পত্তি ওই ছিল সম্পত্তি দিয়েছিল। তখন রাতের বেলা যখন ওই শ্বশুর বাড়িতে যাচ্ছিল তখন ডাকাতদের আক্রমণে নিহত হয়, তার স্বামীকেও মেরে ফেলে এবং ওই মেয়েটাকেও মেরে ওখানে ফেলে রাখে। কিন্তু ওই মেয়েটার সাথে কিছু ভালো জিন ছিল, যার কারণে ওর শরীর থেকে কোনো অংশ মানে কোনো গহনা ওই ডাকাতদেরকে খুলতে দেয়নি। ডাকাতদেরকে ভয় দেখে জিনরা মানে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তোমার স্বামী ওখানে এসে লোভের বশবর্তী হয়ে যখন কোনো কিছুই খুলতে পারে নাই তখন ওই আঙ্গুল দুটো কেটে নিয়ে যায়, যেটা ওই জিনেরা পছন্দ করে নাই। কিন্তু তোমার স্বামী অতটা লোভী নয়, যখন জিনেরা বুঝলো তখন মানে তারা কোনো ক্ষতি করেনি। কিন্তু পরবর্তীতে তোমার স্বামীর ব্যবসা বাণিজ্যে অনেক মানে মানে বেশ ভেজাল দেওয়া শুরু করলো, মানুষকে ঠকানো শুরু করলো। তখন ওই জিনেরা প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবার তোমার স্বামীর উপরে অ্যাটাক করে। তো তোমরা আর কখনো লোভ করো না, এই ধরনের কোনো লোভের বশবর্তী হয় না। তখন রাসূল ভাই ওই আঙ্গুল দুটো উনি নিয়ে যান এবং আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। উনি রাসূল ভাই কিন্তু অনেকদিন জীবিত ছিলেন ওই কসাই, অনেক সুস্থ হবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই। রাসেল ভাই অনেকদিন ধরে আসবো করে আসতেই পারছিলাম না, সময় মিলাতে পারছিলাম না। তো ধন্যবাদ সবাইকে রাত জেগে আমাদের ঘটনাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আজ যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, ভয়ের অনুভূতি কাটছে না।
তাকে আমি আসলে চিনেছি আসলে কয়েকদিন আগে। আমার এক বন্ধু তাকে রেফার করে আমার কাছে নিয়ে এসছে। তো যার ঘটনা বলবো সে আবার বাংলাদেশের বাইরে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়াতে পছন্দ করে। আর এই মনে করেন ফ্রেন্ড পেলো, কয়েকজন মিলে প্ল্যান করে ফেললো ঢাকার বাইরে যে টেন্ট করে থাকবে বা মানে সারাক্ষণ ঘুরতে ফিরতে পছন্দ করে। তার পাশে ছবিও দেখলাম কিছু। হ্যাঁ, আমি আপনাকে দেখালাম যে। আর তার পাশে আরেকটা জিনিস করতে ভালোবাসে, সেটা হচ্ছে যে রাসেল ভাই যে নর্মালি তাবলিগ করে, তো লোকজনদেরকে ইসলামের দাওয়াত দেন আর কি। তো তার সাথেই ঘটনা। তো মেইনলি আপনার রাসেল ভাই উনি আমাকে বললেন যে ঘটনাটা আসলে ঘটনা বলবো না ঠিক, উনি এর উৎপত্তি ঘটে হচ্ছে এই বছরের জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আসলে সে একটা দাওয়াত রিকল করে আর কি। সে যখন তাবলিগের জামাতে গিয়েছিল ময়মনসিংহে যেখানে একটা ছেলে খিদমতে ছিল, সে তাকে একবার ইনভাইট করেছিল যে তুমি আমার সাথে আমাদের এখানে আসো, তুমি যেহেতু টেন্ট করো, মানে হিস্ট্রি নিয়েছে, মসজিদে ছিল, গল্প যখন করেছে, কথাবার্তা যখন বলেছে, তখন জানতো যে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, বলে তুমি একদিন ময়মনসিংহে আসো আমাদের এখানে। তো জানুয়ারি মাসে যায় এবং যাওয়ার পর ওই এলাকাতে যাওয়ার পরে সেই ছেলের সাথে দেখা করে এবং জাঙ্গল টাইপের একটা জায়গায় টেন্ট করে আর কি, তার ফ্রেন্ডরা মিলে যখন যায়। যাবার পর তো রাসেল ভাই তার ফ্রেন্ড কয়েকজন মিলে বেরিয়ে গিয়েছিল, আর একজন বাজারে গিয়েছিল। তো সে প্ল্যান করে ঘুরে বেড়ায়, ছবি তুলতে পছন্দ করে, নেচারের ছবি তুলতে পছন্দ করে। তো আসরের ওয়াক্তে বের হয়, তো বের হয়ে সময় অতিবাহিত হতে হতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। আচ্ছা, তো মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে তো বোঝা যায় মসজিদ কোথায়। তো ছেলেটাকে বলছে, সে ছেলেটা আবার তার সাথে ছিল, জিজ্ঞেস করে যে মসজিদ কোথায়। তো ছেলেটা বলে চলে সামনেই মসজিদ আছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন আজান দিবে, আগাতে থাকি। তো এর মধ্যে যেতে যেতে আজান ভেসে আসে কানের মধ্যে। কিছু কিছু আজান মসজিদের মাইকের, আবার কিছু কিছু আজানের শব্দ পাওয়া যায় যে খালি মুখের আজান। আচ্ছা, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হাতের ডান দিকে একটা ঘরের দিকে সাত করে চোখ পড়ে। সাতটা বলছে আমার বয়সে প্রায় সমানই। তো চোখ পড়ার পরে দেখে যে ওই ঘরটা তালা দেওয়া। তালা দেওয়া বুঝছেন, সে সামনে যায়, তো মনে হচ্ছিল যে দূর থেকে একটা মসজিদের মতোই। তো কাছে যাওয়ার পর, কারণ উনি ডিটেক্ট করে হচ্ছে যে ওই ঘরটার পাশ সামনে ফ্রন্টে একটা নামাজের সময়সূচি টাইপের একটা জিনিস বাইরে ঝোলাম। তো সে কাছে যায়, কাছে যাওয়ার পরে দেখতে পায় যে নামাজের সময়সূচিগুলোর যে মানে লেখাগুলো সব আরবিক লেখা, আরবিতে লেখা। এবার উপরে নর্মালি অনেক মসজিদে দেখা যায় নামাজের সময়সূচি লেখা আছে, কিন্তু জিনিসগুলো হরফগুলো আরবিতে, কিন্তু এখানে সবকিছু জনপ্রিয় বাংলা সিনেমার দৃশ্যের মতো সবকিছুই আরবিতে। আচ্ছা, তো উনি একটু অবাক হয়ে যায় যে আসলে কি, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবে, মানুষজনও দেখছি না মসজিদে, এটা তো মসজিদই মনে হচ্ছে, কারণ এখানে ওয়াক্তের সময়সূচি আছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাসেল ভাই এই ওয়াক্ত গুলার যে সময়গুলো এরকম যে জোহরের ওয়াক্ত 4টার দিকে দেওয়া, আসর মানে মনে হচ্ছে শুরুর দিকে প্রথমটা জোহরের ওয়াক্ত, মনে হচ্ছে প্রথমটা জোহরের ওয়াক্ত 4টার দিকে, পরেরটা 6টার দিকে, এরকম করে নর্মাল টাইম থেকে 2-3 ঘন্টা আগানো, আবার 1-2 ঘন্টা পেছনে। আচ্ছা, খুব অবাক হয়ে যায়। আর মোস্টলি অবাক হয়ে হচ্ছে যে এটা মসজিদ, এখানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মানুষজন থাকবে অথবা কেউ আসবে নামাজ পড়বার জন্য, কিন্তু বাইরে যে তালা দেওয়া। তো ওই ছেলেটাকে ডাকে, ছেলেটা অনেকটা আগে এগিয়ে যায় আর কি। ও খেয়াল করে না, কারণ এই মসজিদের এই রুমটার মানে ঘরটার কাছে চলে যাওয়ার কারণে। তো ছেলেটাকে ডাকে যে এইখানে এটা তো মসজিদ, এখানেই পড়ে ফেলে, আবার সামনে যাবো কেন? তো সেটা বলে না ভাই, আমরা সামনের মসজিদে পড়ি। বলে যে এখানেই পড়ি, এখানে তো পড়াই যাবে, এই মসজিদে তো পড়াই যাবে, আবার সামনে যাবো কেন কষ্ট করে, এত দূর হাঁটতে এখন আবার হাঁটবো। আচ্ছা, বলে না ভাইয়া, এখানেই পড়ি, এখানেই আরাম করে পড়ে ফেলতে পারবো। বলে না আপনি সামনে একটা ভালো মসজিদ আছে ভাই, এখানে তো মানুষ কম হয়, জামাতে যত বেশি মানুষ হয় তত বেশি। তো সে ওই ছেলেটার সাথে হাঁটা ধরে এবং মসজিদে গিয়ে নামাজ পড়ে মানে ওই হেরে যায় আর কি ছেলেটার কাছে। পরে সেটা জিজ্ঞাসা আছে, আপনি তো আমাকে এই জায়গাতে নিয়ে আসলেন, তো আপনি এত ইতস্তত বোধ করছিলেন কেন আমাকে কথাগুলো বলার সময়? এতটা মানে আপনার ভয় লাগছিল কেন যেখানে পড়া যাবে না বা কিছু? এটা তো মসজিদই। তো তখন ছেলেটা বললো যে আসলে ভাইয়া এইখানে আসলে একটা ঘটনা আছে, ঘটনাটা কিভাবে শেয়ার করি। এই ঘটনার কারণেই অনেকে এই মসজিদে নামাজ পড়ে না। তো নামাজ কেন পড়ে না সেটার জন্য আমার একটা ঘটনা আপনাকে বলতে হবে। যে ছেলেটা তার সাথে ছিল সেই ছেলেটার ঘটনা বলছি আছে ভাইয়া। সেই ছেলেটার ডিরেক্ট ঘটনার দিন যায়। সেদিন একটা বন্ধুর বাসায় দাওয়াত ছিল, তো 2010-এর ঘটনা। তো বন্ধুর বাসায় দাওয়াত মানে শেষ করবার পর বাসায় রওনা দেয়। বাসায় যখন কাছাকাছি চলে আসে, মনে করেন রাসেল ভাই আপনার ঘর বাসার 10 থেকে 20 স্টেপ সামনে আপনার বাড়ি। ওই ডিস্টেন্সে যাওয়ার পর দেখে তার বাসার সামনে মস্ত বড় একটা মসজিদ, বিশাল বড় গম্বুজ, মসজিদের উপরে বিশাল বড় গম্বুজ, এত বড় মসজিদ। তো বারবার চিন্তা করতে থাকে আমি কি ঠিক জায়গায় আসলাম? আর
এরকম হওয়ার কথা না। আমি তো আমার বাড়ি চিনি, পাশে যে নারকেল গাছ আছে দুটা, একদম হুবহু এটা তোর বাড়ির জায়গায়। তো এই মসজিদ আসলো কিভাবে? ওর কাছে সব নর্মাল লাগতে থাকে। আর এই রাসেল ভাই আপনাকে বলেছিলাম যে ছেলেটা তাবলিগ করতো, ওই এলাকাতে অনেক গারো মানুষদের ওনারা মুসলমান করেছে। ওনাদের যে রেস্ট আছে, মানে ওরা যে তাবলিগ করে করে অনেক আগের থেকেই যেত মসজিদ ওই জায়গায়, তো অনেক মানুষ ওরা মুসলমান হয়েছে আর কি। তো এই যে ছেলেটার কথা বলছি, সেই ছেলেটা পুরো ফুল ফ্যামিলি মুসলমান অনেক আগের থেকে। তো বাসার সামনে মসজিদ দেখে ওই ছেলেটা খুব অবাক হয়ে যায়, এত বড় গম্বুজ, আজান ভেসে আসছে রাসেল ভাই, রাত তখন 12টা বাজে। এই আজানের পুরো শরীর কাঁপিয়ে দিল। সাউন্ড একদম অস্পষ্ট, আজান আপনি প্রপারলি শুনবেন না, এরকম আজান। আচ্ছা, বলে আমি খুব অবাক হয়ে যাই, আজানের সাউন্ডটা স্পষ্ট না। তো আমি ভাবলাম যে আমি তো অত বেশি সূরা পারি না, আমি সূরা ইখলাস পড়া শুরু করি। তো সূরা ইখলাস পড়বার সাথে সাথে মসজিদ থেকে একটা মৌলভী বেরিয়ে আসে। আচ্ছা। অনেক লম্বা একজন মৌলভী, অনেক বড় দাড়ি, কোমর ছাড়িয়ে যায় এরকম লম্বা একজন দাড়িওয়ালা একটা মৌলভী এসে বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। তো আমি খুব অবাক হয়ে যাই। আমি বললাম, চাচা ফজরের ওয়াক্ত কিভাবে হয়, এখন তো 12টা বাজে। বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। এরপরে সে আর কোনো কথা বলে না, সে মসজিদের ভিতরে ঢুকে যায়। আর যাওয়ার কথা বলে যে ডান দিকে অজুখানা আছে, অজু করে না। তো সে অজুখানায় যায় এবং অজুখানায় বসতেই, এত সুন্দর অজুখানা, এত সুন্দর সিস্টেম, বসতেই পানি অটোমেটিক কল থেকে পড়া শুরু করে। আমি অজু করি এবং আমার কাছে মনে হচ্ছে যে, সে বলছিল যে আমার কাছে মনে হচ্ছে যে নামাজই পড়বো। এটা একদমই নর্মাল কোনো ঘটনা না, এটা পুরাটাই অবনর্মাল ঘটনা। আচ্ছা। নামাজই যেহেতু পড়বো, আল্লাহকেই ডাকবো, আল্লাহ তোমার সাথে আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সে তো নিজেও তাবলিগ করে, ছেলেটার কথা বলছে। তো সে মসজিদে ঢোকে। মসজিদে ঢোকার পর নর্মালি আমরা মসজিদে যারা যাই, মসজিদে ঢোকার পর দেখি যে অনেকে সুন্নত পড়ছে বা অনেকে বসে আছে। তো উনি মসজিদে ঢোকার পর দেখে যে আসলেই তো অনেকে বসে আছে, অনেকে সুন্নত পড়ছে। এত লম্বা মসজিদ, এত বড় বাড়ি তো ওদের বাসাটা না, এত বড় জায়গা না। তো সে বলে জায়গাতে হাইয়েস্ট 2 কাঠা 2.5 কাঠা জায়গা হবে, কিন্তু এত বড় মসজিদ, এটাতে এক প্রান্ত থেকে এক প্রান্ত দেখা যাচ্ছে না। তো সে কি করে একটা জায়গায় দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে নামাজের পরে বলে কি, ওয়াও, গা শিউরে ওঠার মতো সিন। এত বড় মসজিদে পুরো ভর্তি মানুষ, আমি নামাজ পড়ি। এবং সে বলে যে আমি সর্বশেষ কাতারে নামাজ পড়ি। ফরজ নামাজ শেষ করে সে বের হয় এবং সে নামাজ পড়ার সময় আস্তে আল্লাহ করতে করতেই নামাজ পড়ে। আমি কোথায় ঢুকলাম, নামাজ পড়তে হচ্ছে কিছু বুঝতে পারি। বাইরে কি দুনিয়া আর আমি ভিতরে কি অবস্থায় আছি। তো সে খুব অবাক হয়ে যায়, বলে যে ওর হার্টবিট মনে হয়, ওর বলে যে আমার হার্টবিট বেড়ে অনেকটু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে আমি পড়ে যাবো, এরকম অবস্থা। তো সে নামাজ শেষ করে এবং আস্তে করে হাতে অল্প করে আস্তে আস্তে হেঁটে 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 পিছনে বেরিয়ে এক দৌড় দিয়ে বেরিয়ে যায়। মসজিদ থেকে বেরিয়ে মসজিদের দিকে তাকিয়ে দেখে এটা তার বাড়ি। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বেরিয়ে দেখে যেতে তার বাড়ি। তো তার বাড়ির যে নিচ তালা, মানে নিচ যে তালাটা ছিল, সেখান থেকে জাস্ট মিনিট 10 মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে 1000টা বিড়াল বেরোবে। দর করে বিড়াল বেরোচ্ছে, মানে থামানো যাচ্ছে না, এত বিড়াল বেরোচ্ছে। তো সে এক দৌড়ে সে ফ্রেন্ডের বাসায় চলে যায়, যে ফ্রেন্ডের বাসা থেকে সে এসছে। পরের দিন সকালবেলা বাসায় যায় এবং বলে যে আমি গতকালকে যখন বাসায় আসি, এরকম ভাষাটার মধ্যে আমি দেখি যেটা আমাদের বাড়ি না, আমি কোথায় আসলাম, একটা মসজিদের সামনে আসি। তো তার বাবা জিনিসটা বোঝে না, বলে যে দেখো তোমাকে আমি এই দোয়াটা দিলাম, এই দোয়াটা পড়ো এবং প্রতিদিন এটা আমল করো, আশা করি কোনো সমস্যা হবে না। আসলে এই আমল করার পর থেকে যে সমস্যা হচ্ছে তা না, এরকম কোনো রাসেল ভাই সমস্যা হয় নাই। কিন্তু পরবর্তীতে ওই এলাকায় লোকজনরা নিজেদের বাড়িতে যাওয়ার পরে নিজেদের ঘরকে মসজিদের মতো দেখেছে। আচ্ছা, এলাকার লোকজন। এবং এটা মানে এখনো কি চলছে এরকম ঘটনা? এখনো চলছে, মানে কি রাসেল ভাই, তখন পর্যন্ত চলছিল। তো হঠাৎ করে তারা ডিসিশন, এলাকার লোকজন মিলে যে একজন হুজুর নিয়ে এসে সমস্যাটা কি বের সমাধান করবে। আমি যে টিনের চালের কথাটা বলছিলাম রাসেল ভাই, সেই টিনের চালের জায়গাটা আগে একটা ঘর ছিল, ইটের ঘর ছিল, সেটা রিমুভ করে এখানে একটা টিনের ঘর করা হয়েছে। এইটার সলিউশন দিয়েছি ইন্ডিয়া থেকে আগত একজন বুজুর্গ মানুষ, যে এসে বলেছে যে এই জায়গায় কিছু জিন আছে যারা নামাজ পড়তে চায়, কিন্তু এই মসজিদটায় জিনেরাই আগে নামাজ পড়তো। এই মসজিদটা যখন ভাঙা হয় তখন আর রেনোভেট করা হয় না। কিছু আনসলভ মিস্ট্রি আছে ওই জায়গাটাতে, রাসেল ভাইটা এখনো পর্যন্ত আননোন, এবং ওই আননোন ঘটনাটা স্বাক্ষর আর জানতে পারে নাই। কিন্তু আমি ওকে বলেছি যে তুমি দেখো, জানার চেষ্টা করো আগে কি হয়েছিল, যে এইখানে কেন আগের এই বিল্ডিংটা ভাঙা ছিল, রেনোভেশনটা কেন হয় নাই। তো সেই হুজুর বলেছে যে এখানে একটা মসজিদ করে দিতে, এবং মসজিদটা দিয়ে সে মসজিদটা করবার পর সে করে দিয়ে চলে যায়। এরপর থেকে এই প্রবলেমগুলো আর ফেস করে না, কিন্তু এই মসজিদটা এখনো পর্যন্ত মানে ওই অবস্থায় রয়েছে। ভাই এই কাহিনীটা শুরু করবো, এটা হচ্ছে গ্রামের কাহিনী। শুরু করি আসলে। এই কাহিনীটা হচ্ছে বিনয়ের কাহিনী। বিনয় ইউনিভার্সিটিতে পড়ে এখন, বাট যে কাহিনীটা তখন সে কলেজে পড়তো আর কি, সে সময়কার কাহিনীটা। আচ্ছা, তো বিনয় কিছুটা ডানপিটে টাইপের ছিল, বাসায় সবসময় তার নালিশ আসতো বিভিন্ন দুষ্টুমির জন্য। তো এরকম একটা সময় একদিন বাসায়
সন্ধ্যার সময় তার বাবার কাছে নালিশ আসে তার সম্পর্কে সে কিছু দস্যুপনা আর কি যেটা করে এটার কারণে। এবং বাসায় নালিশের সাথে তার বাবা খুব রেগে থাকে এবং তাকে খুব বকাঝকা এমনকি মারধরও করে। আচ্ছা তো বকাঝকাটা তার নিত্যদিনের সঙ্গে ছিল, মারধরটা খুব কমই খেয়েছে। ওই দিনেরটা যখন হয় তখন সে খুব কষ্ট পায় মার, এবং অ্যাকচুয়ালি মানে যেই কারণে তাকে মারা হয়েছে সেটার জন্য আসলে সে খুব একটা লায়াবল ছিল না, দোষী ছিল না। তো সে বাসা থেকে বেরিয়ে যায় এবং তখন আপনার একটা সময় আছে যে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, সে এদিক সেদিক একটু কাটায়, বন্ধুদের সাথে গল্প করে কাটায়, দুঃখের কথা বলে কাটায়, চায়ের দোকানে বসে থাকে। তো তারপরে তার দুঃখ মেটে না যে বাসার থেকে তাকে কেউ ডাকছে না, কন্ট্যাক্ট করছে না। তো এখানে তার মনটা আরো খারাপ হয় এবং সে একসময় তার মোবাইল ছিল, তখন মোবাইল এখনো আছে, মানে সে সময় মোবাইল কমিউনিকেশনটা কি খুব এক্সপেন্সিভ ছিল এবং খুব কম মানুষেরই থাকতো। তো যাই হোক, তো সে মোবাইলটা বন্ধ করে দেয়, মোবাইল বন্ধ করে সে আপনার হেঁটে হেঁটে চলে যেতে থাকে, মানে নদীর পাড় আছে, ওখানে একটা নদী আছে, নদীর কাছে চলে যায়, যে ওখানে বসে থাকে। তো তখন রাত মনে করেন 10টা 11টা এরকম বাজছে, এরকম সময় সে নদীর পাড়ে বসে আছে। তো একটু গ্রামাঞ্চল যেখানে আর কি, যেখানে শহরের আলো এবং সবকিছুর উপস্থিতি কম, সেখানে রাত 10টা 11টা বেশ গভীর রাত। তো রাত বাড়ছে, ছোট মশার কামড় খাচ্ছে এবং আশেপাশের প্রকৃতির যে শব্দ সেগুলো পাচ্ছে। একবার মনে হলো যে বাসায় চলে যাই, এই কষ্ট করে বসে থাকার কি আছে। তো তারপর আবার মনের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধে যে কেন এরকম হবে, কেউ যোগাযোগ করছে না। নানা রকম মানসিক কষ্ট এসে বসেই থাকে, ডিসিশন নেয় যে সে যাবে না বাসায়। তো বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর আরেকটু রাত হয়, তখন সে আপনার ওখান থেকে হেঁটে সামনের দিকে যায়, যে দেখে যে একটা গাছের মতো গুড়ি আছে, ওই গাছের গুড়িতে সে আপনার হেলান দিয়ে বসে, ওটা চিন্তা করে যে আমি এখানে বসেই রাতটা পার করে দিই। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে তার একটা তন্দ্রা ভাব হয়, ঘুমিয়ে পড়ে প্রায়। তো এই অবস্থায় হঠাৎ সে ফিল করে যে তার সামনে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাকে ডাকছে। তো ডাকছে, তো ওর নাম ধরে ডাকে না, মানে লাইক এই এই এভাবে ডাকছে। তো হঠাৎ চোখ মেলে তাকে দেখে যে একজন মানুষ দাঁড়ায় আছে। তো মানুষটাকে সে পুরোপুরি বুঝতে পারে না, যেটা মানে মানুষের যে আপনার যে মানে চেহারা সুরত এগুলো খুব একটা ঠিক মতো ভিজিবল হচ্ছে না, একটা অবয়ব অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে, বোঝা যাচ্ছে মানুষ, কারণ কোনো আলো নেই আশেপাশে আদার দেন লাইক আকাশের যে হালকা আলো, আপনার ওই প্রকৃতির যে ছোটখাটো আলো থাকে, লাইক হয়তো দূরে জোনাকি দুলছে না, এরকম কিছু আলোতে, চাঁদের হালকা আলোতে সে মানে দেখছে মানুষটাকে, অবয়ব আছে। বলছে যে এখানে কি করেন? তো বলতেছে যে এখানে কি করি মানে আপনি কে? তো বলতেছে যে আমি এখানেই লোক। এখান থেকেই আকাশে সাফারিং শুরু হবে আমি মনে করি। আপনি এখানে কি করতেছেন? এটা আমার এলাকা, এখানে বসে আছেন কি ব্যাপার রাতের বেলা? তো বলতেছে যে আমি এখানে আছি, তো আপনার সমস্যাটা কি? আমি আমার বাসা থেকে আসছি, বাসা কোথায়? বলছে এই তো বেশ খানিকটা দূরেই আছে। তো বলে কি মন খারাপ? তো বলতেছে যে হ্যাঁ আমার মনটা একটু খারাপ আছে। তাহলে চলেন আসেন সামনে যাই, আপনার মন ভালো করি গল্প করবো। তো বলে চলেন। তো ওই লোকটা ওকে ডেকে নিয়ে যেতে থাকে সামনে। তো ওই লোকটার পিছু পিছু যায় নদীর পাড় দিয়ে, মানে একটা আপনার মানে ভেজা রাস্তা আর কি, খুব একটা শুকনো। আচ্ছা ওখান থেকে হেঁটে হেঁটে সে যায়। তো লোকটার সাথে কথা বলতেছে, মন খারাপ কেন হয়েছে আপনার? বলে যেরকম বাসায় আমাকে বকা দিছে সেই হ্যান্তান ভাই, অনেক ব্যাপার স্যাপার, এই কারণে মন খারাপ হয়েছে, এটা তো স্বাভাবিক না। তো ওকে লোকটা বলতেছে যে ছোটখাটো ব্যাপারে মন খারাপ করলে কেমনে হবে ভাই, এখানে তো মানুষের তো কত দুঃখ থাকে, কত কষ্ট থাকে, আমিও তো অনেক কষ্ট নিয়ে বাস করি, আপনার মতো তো মন খারাপ করি না। তো বলতেছে যে আপনার হয়তো মন শক্ত, আপনি আমার থেকে অনেক স্ট্রং মনের মানুষ, আপনার জন্য মন খারাপ হয় না, তা আমার মনটা নরম, বা আমি এগুলো সহ্য করতে পারি না। তো লোকটা তাকে বলতেছে যে আমার মন কেন খারাপ শুনবেন, বলেন আপনার মন কেন খারাপ? তো বলতেছে আমার মন খারাপ হচ্ছে যে আমার একটা পরিবার ছিল, সেই পরিবারটাকে এখানকার একজন প্রভাবশালী লোক ছিল, এখান থেকেই আকাশে সাফারিং শুরু হবে আমি মনে করি। সে ব্রিটিশদের সাথে মিলেমিশে আমার পরিবারকে তুলে নিয়ে যায়, আমার পরিবারের সাথে অনেক বাজে বাজে নিষ্ঠুরতা করে এবং এই নিষ্ঠুরতার জন্য তাদের মৃত্যু হয়। তো বলতেছে এখানকার প্রভাবশালী লোক এই কিভাবে সম্ভব, এটা তো আপনার অনেকদিন আগের ঘটনা, এখনকার দিনে এই ধরনের কিছু ঘটে না। তো বলতেছে আপনাকে কে বলছে যে এখানে এত কিছু ঘটে না? এখানে এটা অনেক পুরানো ঘটনাই বলছি আপনাকে আমি, মানে রিসেন্ট টাইমের ঘটনা বলছি না। আপনি পুরান ঘটনা বলতেছেন, আপনি তো দেখতে মনে হচ্ছে একটা ইয়াং মানুষ। না আমি ইয়াং মানুষ। তখন বলছে শুনেন, আপনি আরো শুনেন। তারপর কি, আমার পরিবারের সাথে এরকম করে এবং একসময় আমি এটার প্রতিবাদ করায় আমাকে ধরে নিয়ে আসে, এনে ওই যে এখানে যে আপনার গাছটার গড়ায় বসেছিলেন ওখানে আমাকে বেদম পিটায় বেঁধে রাখে এবং আমি পরদিন এখান থেকে বেরিয়ে যাই, যে এই জিনিসগুলো নালিশ করি, হ্যাঁ, আরো মানুষের কাছে, এবং আমাকে একসময় ধরে এনে
এই গাছের গোড়ায় নিয়ে আসে, এসে রাতের বেলা আমাকে ডিক্যাপিটেট মানে আমার গলা কেটে ফেলে। এটা সে ও থতমত হয়ে যায় যে এইবার মানে একেবারে গলা কেটে ফেলে, মানে আপনার গলা কেটে ফেলে, আপনি সুস্থ মানুষ কি বলেন, দেখতে আপনি সুস্থ মানুষ দাঁড়ায় আছেন। বলে আমি যে আছি এটা আপনাকে কে বলছে? আমি কি আছি আপনার মনে হয়? আমি কিন্তু আমার একটা অংশ আছে, আপনি কিন্তু আমাকে দেখতেছেন যে মুহূর্তের ভয় মনে গেছে যে আমি কিন্তু সেই মানুষটা না। বাসা চলে যান। ও একটু থতমত খায়, ভয় পায়, বেশ ভয় তার মধ্যে স্বাভাবিক দানা বেঁধে ওঠে, কিন্তু তারপরে মনে করে একটা জলজন্ত মানুষ দাঁড়ায় এগুলো বলতেছে, যদি মানুষটাকে সে দেখতে পাচ্ছে না পুরো, মানে একটা অবয়বের মতো অবয়বের মতো বোঝা যাচ্ছে যে একটা মানুষ দাঁড়া আছে, চেহারাটা দেখা যাচ্ছে না। তো বলে ভাই আপনি ফাইজলামি করতেছেন, আমার এসব ফাইজলামি শোনার সময় নেই, আপনি থাকেন। বলে আপনি বাসায় চলে যান, আপনার বাপ মা অনেক চিন্তা করতেছে আপনাকে নিয়ে। হ্যাঁ, তারা কিন্তু আপনার মা জেগে আছে, বসে আছে আপনার জন্য, আপনি যান। তো ঘুরে হাঁটা দেয়, আচ্ছা হাঁটতে থাকে আর মনে মনে চিন্তা করে দেখো কি একটা ফাজিল লোক কি সব বললো। ও পিছনে তাকায় দেখে লোকটা নাই। আচ্ছা তো ও যখন হেঁটে যাচ্ছে, যেতে যেতে তখন মোটামুটি আরো শিওর হয়ে আরো যাবে শুনেছে, তো বেশ দূরে এসে পড়ছে। তো এই সময় ওর ইচ্ছা হয় যে তার কাছে আপনার সিগারেট ছিল, সিগারেট খাবে আর কি। তো পকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাই জ্বালায়। তো হঠাৎ করে বেশ আলোকিত হয়ে যায় জায়গাটা, একটা সিগারেট, একটা ম্যাচের কাঠিতেই বেশ বাতাস, চমৎকার তো ব্যাপারটা বেশ আলোকিত হয়। তো ও করে কি, মানে একটা জিনিস খটকা লাগে ওর কাছে যখন আলোটা চলে। তখন সে তাকায় দেখে, আবার জ্বালায়, তাকায় দেখে যে ওর যে মানে হেঁটে যে আসছে, ওর পায়ে যে একটা দিনগুলো যা ইঙ্গিত দিচ্ছে সেগুলো লক্ষ্য করে স্যান্ডেলের মতো ছিল, সেটা ছাপ আছে, তার সাথে আরেকটা পায়ের ছাপ আছে। তো সেই পায়ের ছাপটা পুরো উল্টা, মানে আচ্ছা সোজা না, মানে একই পেসে গেছে ওইদিকে, কিন্তু পায়ের ছাপটা উল্টো গেছে, উল্টো দিকে কেউ হেঁটে গেছে এরকম। উল্টো দিকে কেউ হেঁটে গেছে। এটা দেখে ওর প্রচন্ড মানে কার শিরশির করে ওঠে, ভয় লাগে, কারণ ওর যেতে হবে কিন্তু ওই গাছের পাড়ি দিয়ে। হুম, এবং সে তখন মানে খুব করে দোয়া পড়তে পড়তে হেঁটে যেতে থাকে, মানে ওর ওর ধর্ম অনুযায়ী যে দোয়া আছে, পড়তে পড়তে হেঁটে যেতে থাকে। হেঁটে যেতে যেতে গাছের পাশে যখন আসে, তো ছ্যাদ করে ওঠে বুকটা, মনে করে যে এখানেই তো ঘটনাটা ঘটছে বা এই ধরনের কিছু বলছে। ও যখন আরো সামনে চলে যায়, পিছন থেকে ও ডাক শুনে, লোকটা বলে আপনি বাসায় বাড়ি চলে যান, কোনো চিন্তা নেই। হুম, হেঁটে হেঁটে ও চলে আসে বাসায়। এসে ঠিকই দেখে যে ওর মা ওই আপনার বাসার ইসের মধ্যে বাতি জেলে বসে আছে ওর জন্য। আচ্ছা তো যে ঢুকে ঢুকে বলে যে আমি কই গেছিলি, মা তো খুব টেনশন এসে, তোমার বাবা রাগ করলে যেতে হয় না সে। তো মাকে সে এক সময় মানে খেতে বসে খুলে বলে যেরকম এরকম দেখছি। তার মা বলে যে এটা তো অনেকেই জানে, যারা পুরান্তর বাবাকে বললো জানে যে এখানে এরকম হিরে মেরে ফেলছিল, একটা লোকের কাহিনী বলে যে ওইখানে মেরে ফেলছিল, এখানে এরকম হয়। এবং ওই যে কুঠি ছিল, যে একটা ব্রিটিশদের কুঠি ছিল, সেই কুঠির ওখানেও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে, ওই জায়গাতে কেন গেছিস রাত্রেবেলা, অনেক ওকে বকাঝকা করে। এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমার যে নানা বাড়ি আর কি, রাজশাহী জেলার বেলগাছি এলাকার ঘটনা। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে কফিল উদ্দিন। সেটা মানে 18-19 বছর বয়সী একটি তরুণ যুবক ছিল। তো ওর আবার শখ ছিল যে মানে মুরগি পালা। তো এর মধ্যে মানে যারা গ্রামে থাকেন বা যারা মানে গ্রামে যারা মুরগি পালেন, খেয়াল করবেন রাসেল ভাই, যে অনেক সময় দেখা যায় কিছু ওই রাতে মানে সারাদিন ঘোরাঘুরি করার পরে মুরগিগুলো ঠিক মানে বাসায় নেয়, সারা সময় গাছে থাকে, আচ্ছা অনেক সময় গাছে থাকে, ওরা সে খোপের মধ্যে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন সুন্দরবনে দেখেছি মুরগি গাছে। তখন অনেক কষ্ট করে ওই গাছ থেকে নামিয়ে আনতে হয় ওদের। জি। তখন ওর কিছু মুরগিগুলো গাছে থাকতো। হুম, ওই তখন করতো কি, রাতের বেলা ওই লাইট নিয়ে টর্চ নিয়ে, তখন ছিল যে 5 ব্যাটারি টর্চ করতে চায় না, টর্চ নিয়ে তখন ওই গাছে গাছে লাইট মারতো যে কোন গাছে মুরগি। ওর বেশ কিছু গাছ ছিল, ওই গাছের মধ্যেই কোনোটাতে পাওয়া যেত। আচ্ছা তো এরকম 3-4টা মুরগি কখনো ভাই ধরে নিয়ে আসতে হতো প্রতিদিন রাতের বেলা, সন্ধ্যা করে। তো রাসেল ভাই, এরকম প্রতিদিন ঘটতে থাকে। একদিন কি হয় রাসেল ভাই, যখন একটা গাছে টর্চ মারে, দেখে যে হ্যাঁ মুরগি আছে, কিন্তু হঠাৎ করে মনে হলো আচ্ছা উপরের ডালে কি যেন চোখ জল জল করছে কিছুর একটা। তো যখনই আবার লাইটটা ওদিকে ঘুরিয়েছে, চোখ যেখানে জল জল করে ওদিকে ঘুরিয়েছে, সাথে সাথে সে দেখে যে না ওখানে কিছু নাই। তখন মনে হচ্ছে হয়তো সে ভুল দেখেছে। কিন্তু যখন এসে ভাই লাইটটা বন্ধ করে দিয়েছে, হঠাৎ তার মনে হয়েছে উপর থেকে একটি সাপ মানে উড়ে এসে তার গলা পেঁচিয়ে ধরেছে। আচ্ছা, সে তো মারাত্মক ভয় পেয়ে যায় এবং হাত দিয়ে ওই সাপটা মানে প্যাঁচ খুলে, গলা থেকে প্যাঁচ খুলে ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, ছুঁড়ে ফেলেই দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বলে যে মানে সাপ আমার গলা পেঁচিয়ে ধরেছিল। তখন বাসা থেকে বলে যে হ্যাঁ ও কিছু না, এটা মনের ভুল, এটা বলে। কিন্তু ওর সাংঘাতিক মানে ভয় পায় এবং ওর জ্বর চলে আসে। তো যাই হোক রাসেল ভাই, ওই হুজুরের ঝাড় ফুঁকে
ওর মোটামুটি সুস্থ হয়ে যায়। আচ্ছা কিন্তু আরেকটা সমস্যা আসলে ওর সাথে ঘটতে থাকে। ও রাতের বেলা হঠাৎ করে চিৎকার করে ওঠে, হুম যে সাপ সাপ বলে চিৎকার করে ওঠে। কি সাপ বলে? যে আমার মনে হচ্ছে আমার বিছানার চাদরের নিচ দিয়ে একটা সাপ চলে যাচ্ছে। আচ্ছা তখন বাসার লোকজন আসে, এসে ভালো করে লাইট টাইট দিয়ে দেখে যে না, ঘরে তো কোনো সাপ নেই। হুম তখন বলে যে এটা হলো মনের ভুল, ওই যে সাপকে চেয়েছে ওর মানে মাথার মধ্যে ওই বিষয়টা কাজ করছে, এজন্য সবসময় মনে হয় যে ওর মানে সাপ ওর তাড়া করছে। আচ্ছা তো এরকম রাসেল ভাই প্রায় রাত্রেই ও মানে এরকম চিৎকার চেঁচামেচি করতো সাপ সাপ বলে, কিন্তু বাড়ির ঘরের লোকজন যেত যে না কোনো সাপ নেই। একদিন রাসেল ভাই মানে সত্যি সত্যি মানে সে যখন চিৎকার করছে, বাড়ির লোকজন মানে প্রতিদিন একই ঘটনা দেখতে দেখতে মানে তারাও বিরক্ত হয়ে গেছে। হুম তো ওদিন বেশ রাগ করেই তার ঘরে ঢুকেছে। আচ্ছা ঢোকার পরে রাসেল ভাই দেখে ওর সারা ঘর হুম মানে ছোট ছোট মানে ছোট সাপ, ওই আকৃতির সাপ কিন্তু মোটা, হুম, ছোট হুম। ছোট। ও সারা ঘর ঘুরে বেড়াচ্ছে এবং ও চিৎকার চেঁচামেচি করছে। তো যখনই লোকজন চলে আসে তখনই হঠাৎ করে ওই সাপগুলো অদৃশ্য হয়ে যায়। তখন বুঝতে পারে যে না, আসলে এটা ওর মনের ভুল ছিল না, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল। তখন এরা একটা ভালো একজন মানে আলেমের সঙ্গে সলা পরামর্শ করেন এবং আলেমরা তখন ওই আলেম উনি বলেন যে আসলে কিন্তু আসলে ভাই আমাদের কিন্তু মানে শরীয়তে বলা আছে এবং আমাদের অনেক মুরব্বীরা এটা পরামর্শ দেন হুম। যে রাতের বেলা কখনো গাছে টর্চ না মারতে। আচ্ছা ও সময় কিন্তু অনেক অশরীরা ওইখানে বিশ্রাম করে। তো ও করতো কি, প্রতিদিন টর্চ মারতো, তো ওদের খুব বিরক্ত হতো। হুম তো ওর প্রতিনিয়ত এরকম বিরক্ত করেছিল দেখেই ওরা কিন্তু ওকে ভয় দেখিয়েছিল। আচ্ছা কিন্তু আসলে ভাই ওই হুজুরের পানি পড়া এবং ঝাড় ফুঁকে কিছুটা সে সুস্থ হয় বটে, কিন্তু ওর মনের ভিতরে একটা মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে ও রাতের বেলা যখন হেঁটে আসতো, ও বারবার খালি পিছনে তাকাতো। ওর খালি মনে হতো যে ওর পিছনে মনে হয় কোনো সাপ ফলো করছে তাকে। ও এক পা আগাতো আর পিছনে তাকাতো, এক পা আগাতো এবং পিছনে তাকাতো। এই যে ওর মনের ভয়, এই ভয়ে আস্তে আস্তে খুব সে মানে শুকিয়ে যেতে থাকে এবং একটা সময় রাসেল ভাই সে মারা যায়। আচ্ছা তো এটা রাসেল ভাই অনেক ছোট একটা ঘটনা যদিও, কিন্তু অন্যরকম। রাসেল ভাই এখানে আমাদের কিন্তু একটা শিক্ষণীয় আছে। আমরা কিন্তু অনেক সময় রাতের বেলায় এভাবে বিনা প্রয়োজনে গাছে টর্চ মারি, আসলে এটা কিন্তু উচিত না। আর আসলে আপনি অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, মানে আমি আলিফকে, আপনাকে এবং বাবু ভাইকে তিনজনকে স্পেশালি ধন্যবাদ শুরুতেও দিয়েছি, আবারও দিতে চাই। আপনারা এত ব্যস্ততার মধ্যে যে চূড়ান্তরূপে এই মুহূর্ত এসছেন, এটা অনেক বড় একটা ব্যাপার আর কি। না ভাই, ওকে থ্যাংক ইউ অবশ্যই। আর এখন যে ঘটনা আমি শেয়ার করবো সেটা আমাকে একজন শেয়ার করেছে, ওনার নাম হচ্ছে অরণি, এবং ওনার একজন কাজিন আমাকে এই ঘটনাটা শেয়ার করে, এবং কাজিনের নাম হচ্ছে মেহরাব। তো ওনাদের দেশে বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া নামে একটা জায়গায় তো ঘটনাটা ঘটে, এবং মেহরাব যেটা হয় যে কোনো এক ছুটিতে সে তার দেশের বাড়ি মানে নানার বাড়ি সেখানে ঘুরতে যায়, এবং যেটা হয় যে ওনাদের গ্রামে কালীবাড়ি নামে একটা জায়গা আছে, এবং এই কালীবাড়ি যে জায়গাটা সেখান থেকে তাদের নানার বাসা খুবই কাছে, এবং ওই কালীবাড়ির ঠিক পাশেই অনেক বড় একটা পুরনো পুকুর আছে, এবং এই পুকুরটা নিয়ে ওই গ্রামের অনেক মানুষ অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে, অনেক ধরনের মিথ আছে সেখানে। তো যারা ওখানকার একদম স্থানীয় তারা সবসময় পুকুরটাতে মানে পুকুরটাকে অ্যাভয়েড করে চলে, কিছু খারাপ কিছু দোষের কারণে এটাকে অ্যাভয়েড করে চলে। আর তো যেটা হলো যে মেয়েরা কোন এক ছুটিতে তার নানার বাড়ি গেল, এবং ওরা যেটা করলো যে ওইখানকার কিছু বন্ধু বান্ধব মিলে এবং সে নিজে মিলে পুকুরে গোসল করলো, এবং পুকুরে এরকম কিছু দুর্নাম থাকার কারণে সবাই যেটা করতো যে ওই পুকুর পাড়ের কাছাকাছি গোসল টোসল করতো আর কি, একদম মিডিলেও যেত না এবং দূরে টুরে যেত না আর কি। তো তারাও ঠিক একইভাবে গোসল টোসল করে ওখান থেকে উঠলো, এবং ওঠার পরে যেটা হলো যে মেহরাবের বাম হাতে একটা ব্রেসলেট ছিল, গোল্ডের চিকন একটা ব্রেসলেট ছিল, এবং সে ওঠার পরে দেখেছে সেটা নাই। তো সেই জিনিসটা দেখে একটু অবাক হলো যে আমি এটা হারাই ফেললাম, আসলে মানে আমার উচিত ছিল যেটা আমি খুলে রেখে তারপর আমার উচিত ছিল নর্মাল কমন সেন্স। এবং ওর গলায় একটা চিকুন গোল্ডের হিসেবটা বেশ ক্রিটিক্যাল এবং চেন ছিল, সেটা ঠিক ছিল, কিন্তু হাতের ব্রেসলেটটা মানে হারাই গেছে এরকম কিছু একটা। তো সেটা বাসায় যে সে তার নানাকে বললো, তার বাবা মাকে বললো যে আমি ব্রেসলেট হারাই ফেলছি। তো তারাও বললো যে তুমি তো কাজটা মানে খুলে তারপরে গোসল করতে, এটা তো নর্মাল একটা কথাই। তো তারপরেও সে মানে বিষয়টা একসময় ভুলে গেল তো একদিনের মাথায়। তো ওদের যে বাসাটা ছিল ওই পুকুরটার পাশে ছিল একটা বাঁশঝাড়ের মতো, এবং বাঁশঝাড়ের ঠিক পিছনে ছিল ওদের যে বাসা।
তো ওইখানেই তো মেয়েরা বেশ কয়েকদিন ছুটি কাটানোর জন্য গেল, এবং ওদের যে বাসার থেকে ঠিক মানে যে রুমটাতে সে ঘুমায় রাত্রে, সেই রুমটা থেকেই মানে পুকুরটা দেখা যায় আর কি, মানে জানলাতে আসলে পুকুরটা দেখা যাবে। তো সে এক রাতে মানে এই ঘটনাটা প্রায় 2-1 দিনের পরে সে রাত্রে ঘুমাচ্ছে, এবং হঠাৎ করে যেটা হয় যে তার রুমের যে বাইরে যে জায়গাটা, যেটা একটু বনের মতো, ভাড়াছাড়ের মতো, ওখান থেকে মনে হচ্ছে যে কেউ একজন ওই রুমটার দিকে মানে পাতায় হাঁটলে যেরকম শব্দ হয় না, ঠিক এরকম একটা সাউন্ডে মনে হচ্ছে ওই জানলাটার কাছে আসতেছে কেউ হেঁটে। আচ্ছা। তো ওর হঠাৎ করে মানে ওই সময়টাতে মানে ঘুমটা ভেঙে যায়, এবং সে চিন্তা করে যে কিছু একটা আসতেছে নাকি থেকে, যেহেতু পুকুরটা নিয়ে অনেক বদনাম তাদের গ্রামে প্রচলিত। তো সে যেটা করে যে মানে সাহসিকতার পরিচয় দেখিয়ে সে যেটা করে যে জানলা দিয়ে দেখার চেষ্টা করে যে কি আসলো। সে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দেখে যে কিছুই নাই, জানলার আশেপাশে কিছুই নাই, কিন্তু দূরে পুকুর পাড়ে যে একটা পুকুরের সাথে যে বটগাছটা ছিল, ওখানে কিছু জোনাকির মতো মনে হচ্ছে যে ছোট ছোট চোখ মিটমিট করে একটু পরপর মানে তার দিকে দেখার চেষ্টা করতেছে এরকম। তো প্রথম অবস্থায় দেখলে এটাকে জোনাকি পোকা এরকম কিছু মনে হবে, কিন্তু সে এটাকে এই নর্মাল এটাই ভাবলো যে আসলে হয়তো বা কোনো জোনাকি বা এরকম কিছু। সে একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে জানলাটা লাগিয়ে সে শুয়ে পড়লো, এবং এরপর দিন সে তার নানাকে বললো যে আমি এরকম কিছু দেখছি। ওর নানা সবসময় তাকে বলে যে তুমি ওই পুকুরটাতে যেও না, পুকুরটা ভালো না, এবং পুকুরটাতে তুমি ওই ব্রেসলেটে যে হারিয়ে ফেলছো ওটা ভুলে যাও, ওটা নিয়ে তুমি আর কোশ্চেন করো না, এটা ভুলে যাও, এবং ওইখানে আর যেও না, এবং রাত্রে এরকম কিছু দেখলে এটা নিয়ে বেশি মানে গবেষণা বা ইনভেস্টিগেশনের দিকে মানে চিন্তা ভাবনা করো না এগুলো। আচ্ছা। তো এরপরে সে একইভাবে এর পরের দিন মানে রাত্রে যেটা হয় যে আবার একইভাবে তার ঘুম ভেঙে যায়, এবং একটা সময় যেটা মনে হয় যে ওই যে পুকুর পাড় থেকে মনে হচ্ছে কি ওই বারঝাড়ের ভিতর থেকে হেঁটে হেঁটে অনেকগুলা মানুষ একসাথে হাঁটলে যেরকম শব্দ শোনা যাবে, ঠিক এরকম একটা সাউন্ড দিয়ে সবকিছু তার জানালার ঠিক পাশে এসে দাঁড়াচ্ছে, একটু পরপর হাঁটার শব্দ। এবং একটা পর্যায়ে সে ওই রাতের কথা মনে পড়লো যে এরকম তো আমি দেখছিলাম কিছু চোখের মতো মিটমিট জ্বলতেছে পুকুর পাড়ে বটগাছের নিচে, আবার না আমি দেখে ফেলি এটা, কেননা সেদিন ওই সাউন্ড গুলো একটু দূরে মনে হচ্ছিল, আর আজকে রাতে যে সাউন্ডটা একদম মনে হচ্ছে যে জানলার খুব কাছেই জিনিসগুলো, ঠিক আছে। সে একটু ভয় পাচ্ছিল, এবং একটা পর্যায়ে তার কিছু সময়ের জন্য, অল্প কিছু সেকেন্ডের জন্য তার ভয়টা কমে গেল। এবং ভয়টা কমে গেল এই কারণে যে তার কাছে মনে হচ্ছিল যে তার জানালার ঠিক পাশেই অনেকগুলো লোক একসাথে আসলে যেরকম একটা সাউন্ড হয় না, যে কথাবার্তার এরকম একটা সাউন্ড। তো সে একটা পর্যায়ে মনে করলো যে হয়তো অনেক লোকই আসছে, অনেক মানুষ হয়তো তার জানালার পাশে দাঁড়ানো। সে একটু সাহস সঞ্চার করলো, এবং বিছানা থেকে উঠে সে জানালার পাশে গিয়ে দেখার চেষ্টা করলো যে কি আসলে। সে যখন জানালার পাশে গেল, সে দেখলো যে ঠিক ওই সেই রাতে যে ছোট ছোট মিটি দূর থেকে জোনাকির মতো যেগুলো মনে হচ্ছিল, ওগুলো ঠিক তার একদম জানালার পাশেই, এবং অনেকগুলা মনে হচ্ছে দুটা করে চোখ, জোড়া জোড়া চোখগুলা মানে লাইট, মানে লাল লাইটের মতো তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে এরকম। তো এটা দেখার পরে সে একটু ভয় পেয়ে যায় যে এটা কি দেখলাম আমি, এত চোখের সামনে, একদম আমার মুখের সামনে জিনিসগুলো কি এগুলা। এবং সাথে সাথে সে যখন মানে ওখান থেকে চলে যাবে, তখন একটা লোমশ হাতের মতো কিছু একটা এসে তার গলায় অনেক জোরে চেপে ধরলো, এবং তাকে ওই তার যে গলায় যে গোল্ডের যে চেনটা সবসময় পরা থাকতো, ঠিক ওইটা বরাবর তাকে চেপে ধরছে, মনে হচ্ছে তার গলা থেকে ওটা টেনে নিয়ে যাবে এরকম কিছু একটা, ঠিক আছে। তো এরকম কিছুক্ষণ কয়েক সেকেন্ড ধস্তাধস্তির পর সে মানে ওখান থেকে ছুটে এক দৌড়ে মানে তার রুম থেকে বের হওয়ার সময় তার মাথায় কোনো একটা কিছু বাড়ি লাগে, এবং সে একটু কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায়। এবং পরে রাতের বেলায় তার নানা, তার বাবা মা তাকে ওখান থেকে করে সেন্স ফিরে, এবং সে রাত্রে ঘটনাটা বলে যে আমার সাথে এরকম ঘটছে। তখন তার নানা বলে যে তোমাকে তো না করছিলাম যে তুমি এই জিনিসগুলো বারবার মানে বেশি কিছু সাউন্ড শুনলে বা কিছু দেখলে মানে সেগুলো দেখার জন্য যেও না, কিন্তু তুমি তো কথাটা শুনোনি। তখন সে, তার বাবা মা সবাই তার নানাকে জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি, এটা মানে এই জিনিসটা কি ছিল আসলে, এটা কি। তখন সে নানা যে ছিলেন উনি ঘটনাটা শেয়ার করেন। একটা ঘটনা উনি বলেন যে 1971 দিকে যখন আমাদের দেশ পাকিস্তানের আন্ডারে ছিল, মানে যুদ্ধের সময়, ওই সময়টাতে তাদের গ্রামে একজন মানে ওই পাকিস্তানি বাহিনীতে যারা হেল্প করে, মানে গোপন খবর দিয়ে দেয়, রাজাকার যারা বলা হয়, তো এরকম একটা লোক ওখানে থাকতো তাদের গ্রামে, এবং তারা সবাই তাকে অনেক মানে ঘৃণা করতো যে মানে সে পাকিস্তানিদের পক্ষে অনেক কাজ করে। তো ওই লোকটার যে স্বভাবটা ছিল, ওই লোকটার একটা স্বভাব ছিল যে কোনো ঘরে যখন মানুষজন পালিয়ে যেত মানে পাকিস্তানি বাহিনীদের ভয়ে, তখন সে যেটা করতো যে ওই ঘরে যা ছিল স্বর্ণের জিনিসপত্র, অলংকার লুট করতো। সে মানে ওই সময়টাতে সেই কাজটাই করতো, যে মানে যার যেখানে পেতো স্বর্ণের অলংকার সেগুলো লুট করে চুরি করতো আর কি। হ্যাঁ, তো একটা সময় যেটা হয় যে গ্রামের কিছু মানুষজন, ম্যাক্সিমাম মানুষের গ্রাম থেকে চলে যায়, কিন্তু তাদের নিজেদের ভিটা বাড়ি ওখানে থাকার কারণে যে নানা উনি ওখানেই থাকেন। এবং ওই সময়টাতে
গ্রামের কিছু মানুষজন যারা ছিলেন তারা ওনাকে মানে একটু বিশ্বাসযোগ্য মনে করে এবং তাকে বলে যে আমাদের যা অলংকার টাকা পয়সা আপনি একটু রাখেন। তখন ওই ম্যাক্সিমাম স্বর্ণের জিনিসপত্রই তার কাছে আমানত হিসেবে রেখে যায়। তো ওই নানার কাছে ওই লোকটার ভয়ে, যে রাজাকারটার ভয়ে, যে কখন আবার লুট করতে আসে বা নিয়ে চলে যায়। তো সে বলে যে ঠিক আছে আমি রাখবো, এবং সে যেটা করে যে একটা জায়গায় মাটি খুঁড়ে মানে অনেক গোপন ভাবে তার বাসার একটা জায়গায় জিনিসটাকে গোপন ভাবে লুকায় রাখে, মানুষের আমানত করে। তো ওই রাজাকার যে লোকটা ছিল সে ওই নানার কাছে আসে একবার, আসার পরে তাকে অনেক হুমকি ধামকি দেয় যে আমাকে ওই জিনিসগুলো দিয়ে দেন, আমি আপনাকে মারবো না, মানে আপনার ফ্যামিলির কোনো কিছু হবে না, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। তখন সে ওই নানা যেটা করে যে ওনার মানে ফ্যামিলির মায়া প্লাস ফ্যামিলিকে বাঁচানোর জন্য উনি যেটা একটা মিথ্যা কথা আশ্রয় নেন। সেই মিথ্যা কথাটা হচ্ছে এরকম যে উনি বলে দেয় যে আমি আসলে সবকিছু যা স্বর্ণের জিনিসপত্র ছিল সেটা আমি ওই পুকুরটার মধ্যে মানে একটা জায়গায় আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, পুকুরের নিচে আমি কোনো একটা জায়গায় রেখে দিচ্ছি, এরকম একটা কথা বলে। তো ওই রাজাকার বলে যে আপনি এখন পুকুরে যে সাঁতার ওইটা নিয়ে আসেন, ঠিক আছে। তো উনি বলে যে আমি তো সাঁতার পারি না, আমার ছেলে সাঁতার পারে কিন্তু সে তো এখন বাসায় নাই। তো ওই রাজাকার লোকটা যেটা হয় যে সেটা লোকটা আর কি করতে পারে না, সে মানে যেটা হয় যে নিজেই পুকুরে যান। পুকুরে পানি তখন এতটা গভীর ছিল যে ওই পুকুরটা গভীর ছিল যে পুকুরের লতা পাতা পেঁচিয়ে ওই রাজাটা ওখানে ডুবে মারা যায়। আচ্ছা। এবং তার লাশও পাওয়া যায় না, এবং সেটা নিজেও জানে নানা যে সে একটা মিথ্যা কথা বলার কারণে লোকটা মারা যায়, এবং সবাই চাইতো যে লোকটা যাতে মারা যায়, রাজাকার লোকটা কেউ তাকে পছন্দ করতো না। তো এরপর থেকেই যেটা হয় যে ওই পুকুরে যদি কেউ স্বর্ণ অলংকার পরে কেউ নামে, ওই যেটা হয় যে ওই হাত থেকে কেউ নিয়ে নেয় অথবা গলাতে কিছু থাকলে ওটা নিয়ে নেয়। অদ্ভুত ব্যাপার, মানে পুকুরের এইরকম একটা নেচার। হ্যাঁ। তারপরে ভাই আরেকটা কথা আছে, তো এই যে ঘটনাটা এখন অনেকে গ্রামের দুই পক্ষের মানুষ আছে, দুই ধরনের বিশ্বাসী মানুষ। এক ধরনের মানুষ যেটা বিশ্বাস করে যে এই রাজাকারের যে আত্মাটাই ওখানে মানে ক্ষতি করে, সেই হয়তো ক্ষতি করছে। আবার আরেকটা কিছু লোক মানুষ বিশ্বাস করে যে ওই পুকুরটার ভিতরে তারা অনেক চেষ্টা করে পুকুরটা কি করার জন্য, সেচার জন্য, মাটি দিয়ে যাতে একটা সেচে ফেলবে বা এরকম। কোনোভাবে পুকুরের পানি কখনোই কমানো যায় না। কমানো না যাওয়ার একটা কারণ হচ্ছে যে পুকুরের নিচে একটা জায়গায় অনেক বড় একটা গাছলা ছিল, মানে অনেক বড় একটা গর্তের মতো, যতই ওখানে মাটি দেওয়া হয় ভিতর থেকে অটোমেটিক্যালি পানি চলে আসে। তো ওই যে পানিটা যে চলে আসে, তো এটার কোনো রিজন তারা খুঁজে পায়নি। তো অনেকে বিশ্বাস করে যে এটা হয়তো কোনো জিনদের কোনো আস্তানা অথবা জিনদের কোনো পোর্টাল। তো যে জিনগুলো হয়তো এখনো ওখানে থাকে এবং ওই স্বর্ণের কিছু পরে আসলে কেউ ওইটা হয়তো নিয়ে যায়। তো দুই ধরনের বিশ্বাস তাদের মধ্যে এখনো প্রচলিত। কেউ বিশ্বাস করে যে ওই রাজাঘাটটাই এই কাজটা করে, তার আত্মাটা পুকুরের চারদিকে ঘুরে বেড়ায়, তার মৃত আত্মা এবং আমাকে চমকে দিল। স্বর্ণের খোঁজে, স্বর্ণ অলংকারের খোঁজে, সে এখনো যার কাছেই পায় পুকুরে যেই নামে তার থেকে ওটা নিয়ে চলে যায়। তো এটাই মেনলি ঘটনা। তো ওই নানা ওনাকে যেটা বলে, ওই যে মেহরাত যে এই সমস্যাটা ফেস করে, ওকে যেটা বলে যে দেখো তুমি যেহেতু এইরকম একটা সমস্যা ফেস করছো, যেহেতু তোমার কাছে জিনিসটা তোমাকে গলা চেপে নেওয়ার চেষ্টা করছে, কাজ করো ওই চেনটা তুমি পুকুরে ফেলে দাও, কারণ আমরা অনেক চেষ্টা করছি এটাকে মাটিতে ভর করা, আমরা এটা সলভ করতে পারিনি, আনসলভড একটা মিস্ট্রি এখনো রয়ে গেছে। তো সে যেটা করে যে ওই চেনটাকে সকালবেলা যেয়ে পুকুরে ফেলে দেয়। এরপর থেকে তার আর এই ধরনের কোনো সমস্যা সে ফেস করেনি। ওয়াও, থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার যে সেকেন্ড স্টোরিটা, এটা আমার খালাতো ভাইয়ের কাছ থেকে নেওয়া। তো আমার খালাতো ভাই হচ্ছে 2008 বা 2009 স্কলারশিপ নিয়ে আপনার হচ্ছে লন্ডনে চলে যায়। যাওয়ার পরে সেখানে ভাইয়ের সাথে ভাইয়ের একটা ফ্রেন্ড যায়, ওর নাম হচ্ছে রবিন। তো ভাইয়েরা লন্ডনে গ্রিনউইচে একটা বাসা ভাড়া নিয়েছিল। তো দুজন থাকতো একসাথে। থাকার পরে মাসখানেক পরে ভাইয়াদের ভার্সিটির একটা বিদেশি ফ্রেন্ড উঠে, নাম তার হচ্ছে জর্জ মিশেল। তো ঘটনাটি এই জর্জ মিশেলকে নিয়ে। তো জর্জ মিশেল হচ্ছে একটা পিজা ডেলিভারি বয় ছিল, সে পিজা ডেলিভারি করতো। তো ঘটনার দিন মিশেল হচ্ছে পিজার ডেলিভারি করতে বেরিয়ে যায়। তো যেহেতু অন টাইমে ডেলিভারি করতে হয়, তো মিশেল তাড়াতাড়ি সময় মেনটেন করেই তাড়াতাড়ি হচ্ছে ডেলিভারি করতে। তো লাস্ট একটা পিজা ছিল, সেটা ফ্যামিলি সাইজের একটা পিজা। এটা ওর করতে হবে, ডেলিভারি করতে হবে লন্ডনের গ্রিনউইচের আপনার হচ্ছে টাওয়ার হেলমেটসের পাশে কোনো একটা বাড়িতে। টাওয়ার হেলমেটসে যাইতে হলে আপনার লন্ডনের যে টেমস নদী আছে পূর্ব লন্ডনে, ওইটার নিচ দিয়ে হচ্ছে একটা টানেল গেছে, সেটাকে বলে গ্রিনউইচ টানেল। তো ওই গ্রিনউইচ টানেল পার করে যেতে হয়। তো মিশেল রওনা দিছিল যে যাবে, তখন মিশেলের সাথে তার একটা পরিচিত লোকের দেখা হয়ে গেল রাস্তায়। তো লোকটা জিজ্ঞেস করতেছিল যে তুমি কোথায় যাচ্ছ। তো মিশেল বলতেছিল যে আমি অমুক জায়গায় যাচ্ছি। তখন ওই লোকটা বললো যে তোমার সেখানে যেতে হলে তো তোমার টানেল পার করতে হবে, যেহেতু অনেক রাত।
আর মানে মিশেলের যেই ওয়ার্কিং আওয়ারটা ছিল সেটা ছিল রাত 8টা থেকে 2টা পর্যন্ত রাতে বেলা। তখন অনেক রাত, তখন মিশেল বলতেছে যে হ্যাঁ আমি জানি ওইখানে টানেল পার করে যাইতে হবে, আমি আগে ওইখানে গিয়েছিলাম। পরে লোকটা বলতেছে ওই জায়গাটি তো শুনেছি ভালো না, তুমি একটু সাবধানে যেও। তো এটা বলে লোকটা বিদায় জানায় মিশেলকে। তো মিশেল বাইক পার্ক করে টানেলের এপাশে, করার পরে মিশেল টানেলের ভিতরে ঢুকে যায়, যেহেতু অনেক রাত লোক না থাকাই স্বাভাবিক। পরে টানেল থেকে যখন বামে মোড় নিল মিশেল, তখন হঠাৎ করে একটা লোকের সাথে দেখা হয়। তো মিশেল ভয় পেয়ে যায় রীতিমতো, অনেক রাত। তো মিশেল নিজের ভয় ভাঙাতে লোকটাকে হ্যালো বলে, যে হ্যালো। তখন লোকটা কোনো কিছু না বলেই মিশেলকে পাশ কাটিয়ে চলে যায়। তো মিশেলও কিছু না ভেবে মিশেল তার ডেলিভারি করতে চলে যায়। তো যেই বাড়িটার ঠিকানা যাচ্ছিল মিশেল, সেই বাড়িটার ঠিক সামনে গিয়ে দেখে যে একটা বড় মানুষের আপনার প্রতিমূর্তি, যেটা আঁকা ছিল এবং তার নিচে দিয়ে লেখা ছিল তার নাম, তার জন্মসাল থেকে মৃত্যু সালটা। আচ্ছা। তো মিশেল এটা দেখে বেশ অবাক হয় যে এই লোকটাকে আমি মনে হয় টানেলে দেখেছি, মানে চেহারার সাদৃশ্য সিমিলারিটি যেটা আছে, চেহারা সিমিলারিটি আছে। তো মিশেল এটা চিন্তা করেন যে ব্রিটিশরা ওরা দেখতে প্রায় একই রকম হয়। তো মিশেল এটা বলে মাথা থেকে উড়িয়ে দিল। তো মিশেল ডেলিভারি করে ফেরার সময় ঠিক ওই জায়গাটায়, যে জায়গায় মিশেলের সাথে ওই লোকটার ক্রস হয়েছিল, ঠিক সেই জায়গাতে গিয়ে আবার ওই লোকটার সাথেই দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে ওই লোকটা মিশেলের দিকে তাকায়নি, কিন্তু বলতেছিল, নিজে নিজে বলতেছিল, ইংলিশে বলতেছিল যে এই জায়গাটা ওদের না, ওরা আমার জায়গাটা দখল করে খাচ্ছে, এটা বলতেছিল। আর মিশেল সিনেমার মতো ভয়। যখন লোকটার দিকে তাকালো, তখন দেখলো যে লোকটার ফেস থেকে ধোঁয়ার মতো উঠতেছিল। তো এইটা দেখে মিশেল জ্ঞান হারিয়ে ফেলে। তো একটু বলে রাখা ভালো, আমি বলতে ভুলে গিয়েছিলাম রাসেল ভাই। তো সে যখন বাড়ি থেকে ফ্রিজে ডেলিভারি করতে বের হয়ে আসছিল, তখন রবিন ভাইকে ফোন দেয় যে রবিন, আমার একটু ভয় লাগছে, তোরা এসে আমাকে নিয়ে যা। তো রবিন ভাইরা ওইখান থেকে রওনা দিল, আর এদিক দিয়ে এই ঘটনাটা হয়ে গেল। পরে রবিন ভাইরা আসলো, আসার পরে মানে রবিন ভাই আর আমার খালাতো ভাই আসলো এখানে টানেলের কাছে। আসার পরে দেখলো যে ওর ফোনে আনরিচেবল আসতেছে, ওর ফোন, মিশেলের ফোন। পরে ওরা টানেলের ভিতরে ঢুকে যায়। ঢুকার পরে ওই মোড়ে গিয়ে দেখে যে মিশেল পড়ে আছে। তো মিশেলকে ওরা স্থানীয় পাশের হসপিটালে নিয়ে যায়। তো 6 দিন মিশেলের কোনো জ্ঞান ফেরেনি। 6 দিনের পরে মিশেলের যখন জ্ঞান ফিরে, মিশেল বলে যে আমি এই জিনিস দেখেছি, এটা কেন হয়েছে আমি জানি না, আর এটা মনে হয় যে এই লোকটার যারা ওইখানে থাকতেছে বর্তমানে, তারা মনে হয় ওই লোকটার জায়গা দখল করে খাচ্ছে। তারপর থেকে রাসেল ভাই মিশেল এই পিজা ডেলিভারি চাকরি ছেড়ে দেয়, উনি একটা জব করে। এই ছিল রাসেল ভাই আমার ভালো। থ্যাংক ইউ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা ঘটনাটি শুনলেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।